আসসালামু আলাইকুম। আজকে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের যারা কর্তা ব্যক্তি এবং নেতৃবৃন্দ আছেন, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা উপস্থিত হয়েছেন, আর তাছাড়াও যারা উপস্থিত হয়েছেন আজকে নারীদের আলাপ শুনতে এবং তাদের রাজনৈতিক অধিকার নিয়ে তাদের মন্তব্য শুনতে, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। সেই সাথে বক্তব্য শুরু করার আগে, যদিও বক্তব্য স্বল্প করতে হবে, তারপরেও একটু স্মরণ করতে চাই গাজায় যে নারীরা নিজেদের প্রতিরোধ জারি রেখেছেন, তাদের প্রতি সংহতি, তাদের প্রতি সমর্থন, এবং সেই সাথে সেই নারীদের স্পিরিট আমাদের মধ্যে আছে, সেই বক্তব্য আমি ব্যক্ত করছি। এবং সেই সাথে 24-এর গণ অভ্যুত্থানে যে নারীরা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, শহীদের মর্যাদা লাভ করেছেন ইনশাল্লাহ, কিন্তু সেই সাথে আমাদের নারীদের কথা বলার রাজনৈতিক অধিকার চাওয়ার যে জায়গাটা, সেটা সুগম করেছেন। হয়তো তাদের আত্মত্যাগ আমরা একদিন লড়াই করতে করতে এটা সফল করতে পারবো। এখনো আমরা সেই প্রচেষ্টার মধ্যে আছি, তাদেরকেও স্মরণ করছি। দেখুন, আমরা কি আসলে শুড উই ইগনোর দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যান্ড শুড উই বিট অ্যারাউন্ড দ্য বুশ? আমাদের রাজনীতি নারীদের জন্য কতটা সুগম, কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এই আলাপ আমরা করছি। ঐক্যমত্য কমিশনে কেন নারী সদস্যদের দেখা যায় না? কেন ছবিগুলো আমরা দেখলে ঐক্যমত্য কমিশনে সবাই যখন দাঁড়ান, তখন বাংলাদেশটা একটা পুরুষপন্থী বাংলাদেশ মনে হয়? এই জিনিসটা তো আসলে খুব সিম্পল একটা কারণে হচ্ছে, বাংলাদেশের রাজনীতি অর্থনির্ভর, বাংলাদেশের রাজনীতি অস্ত্র নির্ভর। এই বাস্তবতাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে নারী কেন, যে কোনো মানুষের নাগরিক অধিকার, যে কোনো মানুষের রাজনৈতিক অধিকার এখানে ভুলণ্ঠিত হবেই। যদি এখানে যে নির্বাচনী সিস্টেম আছে, এখানে রাজনীতির যে সিস্টেম আছে, রাজনৈতিক দলগুলোর যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে এখানে নারীরা কোনোভাবেই টিকবে না। এখানে যদি পাওয়ার পলিটিক্সটা একমাত্র গুরুত্বপূর্ণ হয়, যদি এমন হয় একজন নেতার পিছনে কতজন মানুষ, এটাই তার জনপ্রিয়তার বহিঃপ্রকাশ, এটাই যদি হয়, যদি এমন হয় যে প্রত্যেকটা নির্বাচনের দিনের আগে কয় কোটি টাকা খরচ করা গেল প্রত্যেক আসনে, সেটাই যদি গুরুত্বপূর্ণ হয়, এখানে নারীরা আসবে না। এটাই যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি শুধু নারীরা, এখানে হিন্দুদেরকেও পাবেন না, বৌদ্ধদেরকেও পাবেন না, আপনি এখানে গার্মেন্টস শ্রমিকদেরও পাবেন না, এখানে শ্রমিকদেরও পাবেন না, যাদের সংসদে জায়গা করা প্রয়োজন। বাংলাদেশের মতো একটি কান্ট্রি যেখানে প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পেয়েছি ধ্বংসাত্মক মনোভাব আছে, প্রত্যেকটা সেক্টর জনবিরুদ্ধ হয়ে উঠেছে, প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিবাদ স্থাপন করা হয়েছে। সেই জায়গায় যদি আপনি যাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলি আমরা, নারীরাও সে তার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগটাই আসলে বেশি। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাংলাদেশের 90% জনগণ। এবং আমার কথা একটু হাততালি দিতে সমস্যা হবে, কারণ আমি কথা বলি হচ্ছে এটা একটা ফেনোমেনা আকারে আমাদেরকে বুঝতে হবে, এইটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আকারে এটা বুঝতে হবে। কারণ এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা পুরোপুরি এখন টাকা নির্ভর, পুরোপুরি এটা পাওয়ার নির্ভর, এবং এখানে প্রভাব খাটানোর সর্বোচ্চ চেষ্টা করাটাই একমাত্র রাজনীতি। এখানে নারীদেরকে সরিয়ে দেওয়ার একটা পুরোপুরি সিস্টেম আছে। এটা শুধু নারী না, যারাই ফাইট করবেন, যারাই পাওয়ারকে মনে করবেন পাওয়ার এটার কাছাকাছি যেতে হবে, তারাই এটা এখান থেকে ছিটকে পড়বেন। কিন্তু তারাই এখানে সফল হবেন যারা মনে করবেন যে পাওয়ার এই টাকা এবং অস্ত্র এবং স্ট্যাবলিশমেন্ট এটাকে কন্ট্রোল করে আদায় করতে হয়। তারা দেখবেন যে সংসদে আপনার প্রতিনিধিত্ব করছে। এই কারণেই আমরা শেখ হাসিনার আমলের শেষ বছরগুলোতে দেখতে পেয়েছি প্রচুর পরিমাণ ব্যবসায়ী, প্রচুর পরিমাণ ডিপ স্টেটের লোকজন তারা বসে আছেন, সংসদে বসে আছেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে এখানে ডিপ স্টেট যেভাবে কাজ করে, স্ট্যাবলিশমেন্ট যেভাবে কাজ করে, সেই স্ট্যাবলিশমেন্টের 2-3 জন মানুষ, 5-6 জন মানুষ বড় জোর, তারা মিলে যখন আলাপ করে, সেখানে কোনো নারী থাকে না। আপনি সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কিন্তু সেখানে ষড়যন্ত্রের টেবিল, সেখানে তো কোনো নারী নাই। হয়তো একজন নারী থাকলে সেই ষড়যন্ত্রটা বন্ধ করে দিত। কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতি,
আমাদেরকে এই যে সংরক্ষিত আসন, সেটাও এক ধরনের আশীর্বাদ হয়েছে, আমাদেরকে দেখতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। এটার পিছনে আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বুনট, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে চলে, তার ফাইন্যান্স, এই সব কিছু এটার সাথে জড়িত। যদি এগুলো নিয়ে আমরা এখন আলাপ না করি, তাহলে এই আলাপটা আর কখন করব? আমরা মনে করি, আমি যেটা মনে করি, যে বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নারীদের জন্য শুধু না, সংসদে যাতে আমরা গার্মেন্টস কর্মীদের পাই, এবং গার্মেন্টস কর্মীদেরকে যেভাবে নারীদের ক্ষমতায়নের চিত্র হিসেবে ব্যবহার করা হয় এই অমানবিক পেশাকে, এই অমানবিক যে এখানে শ্রমিকরা যে অবস্থায় তারা শ্রম দিচ্ছেন, এবং তারা এই জায়গাতেই বলা হচ্ছে যে নারীর একটা ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি না তাদের পরিবারের সমস্ত দেখভাল তারা যদি করতে পারতেন, তারা যদি এখানে যেই পরিবেশে তাদেরকে কাজ করতে হয়, এই পরিবেশটা বদলানোর ব্যাপারে ভূমিকা রাখতে পারতেন, মালিকদের সাথে কথা বলতে পারতেন চোখে চোখ রেখে, তাহলে আমি মনে করতাম যে এখানে নারীর ক্ষমতায়ন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো জনগোষ্ঠীকে সাইড করে এই সংসদকে নতুন করে গঠন করার একটা প্রক্রিয়া, অভ্যুত্থানের পরে এটা মেনে নেওয়া যায় না। অভ্যুত্থানে যে স্পিরিট যদি ধারণ করতে হয়, এখানে শ্রমিকদেরকে, কৃষকদেরকে, শ্রমিক নারীদেরকে, কৃষক নারীদেরকে আপনি কিভাবে সংসদে জায়গা করে দেবেন, এই ব্যবস্থা আমাদেরকে প্রণয়ন করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।